হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের নতুন এবং আরেকটা নতুন পেজ নিয়ে আমরা আজকে চলে এসেছি। পেজ এবিটিএ পেজ 541। 541 পেজের যে সেটটা রয়েছে ফিজিক্যাল সায়েন্সের, সেই সেটটাই আজকে আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের পেজ করা। এর আগে যে পেজগুলো আমরা করেছি আশা করছি তোমরা সেগুলো প্র্যাকটিস করে ভালোভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ। তাহলে স্টার্ট করছি আজকে আমরা বিভাগ ক এর প্রথম প্রশ্ন। দেখো, এমসিকিউ কোয়েশ্চেন। ঠিক আছে, একের এক বলেছে যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজকে করে। ওজোন স্তর ধ্বংস করতে বিভিন্ন ধরনের গ্যাসীয় যে যৌগ রয়েছে তারা কিন্তু দায়ী, কিন্তু তার মধ্যে অনুঘটকের কাজ করে কে? মূলত অনুঘটক বলতে আমরা কি বুঝি? যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে অথবা হ্রাস করে, মানে বিক্রিয়ার বেগটাকে সে প্রভাবিত করে, এবং প্রভাবিত করার পরবর্তী সময় বিক্রিয়া শেষে সে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। এই জিনিসটাকে আমরা অনুঘটক বলি। তো এক্ষেত্রে অনুঘটকের কাজ কি করে? আমরা জানি যে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন এই তিনটে জিনিস দিয়ে তৈরি, তাই তো? তাহলে এই যে ক্লোরিন, এটাকে আমরা বলি সক্রিয় ক্লোরিন। সক্রিয় ক্লোরিন, এই সক্রিয় ক্লোরিন কি করে? অনুঘটক রূপে কাজ করে ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে। অর্থাৎ ক্লোরিন, এই সিএফসিতে থাকা ক্লোরিন, সে বারবার ওজোন স্তর ধ্বংসের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নিজে কিন্তু তারপরে অপরিবর্তিত থাকে। সেই কারণে সিএফসি গ্যাস যখন ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে যায় বা সিএফসির অ্যামাউন্ট যখন বাড়ে, তখন সিএফসির যে ক্লোরিন পরমাণুটা রয়েছে, সে ক্লোরিন পরমাণুটা কিন্তু অত সহজে নষ্ট হয় না, অনেক দিন ধরে সেটা চলতে থাকে, মানে অনেক দিন সেটা স্থায়ী থাকে। ঠিক আছে, তাহলে ফ্লুরোকার্বনের যে ক্লোরিন, মূলত এই যে ক্লোরিন কিভাবে ওজোন স্তরটাকে ধ্বংস করে? সিএল যেটা রয়েছে, এই O3 ওজোন স্তরকে ধ্বংস করে ClO, ক্লোরিন মনোঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করে, O2 তৈরি করে। এই যে ClOটা আসলো, এ আবার কি করে? অক্সিজেনকে O3 সাথে আবার বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ClO আর O3 কি উৎপন্ন করে? 2O2 প্লাস Cl। ঠিক আছে, তাহলে এই যে ক্লোরিন, এই ক্লোরিন কিন্তু আবার সে থেকেই গেল। তো এই ক্লোরিনটা কিন্তু অনুঘটক রূপে কাজ করছে, অর্থাৎ বিক্রিয়া শেষে সে কিন্তু ধ্বংস হচ্ছে না, সে কিন্তু আবার পুনরায় থেকেই যাচ্ছে। এই কারণে অনুঘটক রূপে এখানে কাজ করবে কে? সিএফসি, কারণ সিএফসিতে থাকা ক্লোরিন যেটা রয়েছে সেটাই হচ্ছে মূল অনুঘটকের কাজ এখানে করে। পরবর্তী প্রশ্ন, স্থির আয়তনের গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম পরম উষ্ণতা। চাপ বনাম পরম উষ্ণতা মানে হচ্ছে P ভ্যারিজাস T। এটা বলেছে স্থির আয়তনের ক্ষেত্রে। তো এই যে সূত্রটা রয়েছে, যে স্থির আয়তনে গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম পরম উষ্ণতা, এই সূত্রটা হচ্ছে মূলত গেল-উসাকের সূত্র। গেল-উসাকের সূত্রে কি বলা হয়েছে? যে স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তাহলে যেমন যেমন চাপ বাড়বে তেমন তেমন উষ্ণতাও বাড়বে, তেমন তেমন যেমন যেমন চাপ কমবে, মানে উষ্ণতার ক্ষেত্রে উষ্ণতা কমলে চাপও কমবে, উষ্ণতা বাড়লে চাপও বাড়বে। তার মানে এই ক্ষেত্রে এই যে লেখচিত্রটা দেওয়া আছে, যেমন যেমন টেম্পারেচার বাড়বে চাপও কিন্তু তেমন তেমনই বাড়বে। তাই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, একের 3, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 8। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয়, গ্যাসটা কি হবে? আচ্ছা, বাষ্প ঘনত্ব সংক্রান্ত আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে m=2d। কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব বলেছে 8। 8 মানে কত? ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তার মানে m=2 × 8, মানে হচ্ছে m কত? 8 দুগুণে 16, m হচ্ছে 16। তাহলে আণবিক ভর 16 কার এই ক্ষেত্রে? দেখো C2H6 এর ক্ষেত্রে আমি যদি দেখি, C2H6 এর ক্ষেত্রে দেখো প্রথমে 4টা অপশন দেওয়া আছে। C2H6 মানে হচ্ছে কার্বনের হচ্ছে 12, তার মানে হচ্ছে 2। C2H6 এর ক্ষেত্রে ফার্স্ট আমি দেখছি C2H6, কার্বনের হচ্ছে 12, 12 দুগুণে 24, মানে 2 × 12 প্লাস 6 অ্যাকচুয়ালি, তার মানে 12 দুগুণে 24 প্লাস 6, তার মানে হচ্ছে কত? 30। CH4 এর কত? 12, CH4
প্লাস 4 16। তারপরে হচ্ছে C2H4 C2H4 12 দুগুণে 24 12 ইন্টু 2 প্লাস 4 24 28 হবে না। আর হচ্ছে C2H2 C2H2 কত 24 প্লাস 2 মানে হচ্ছে 26। তাহলে এক্ষেত্রে CH4 যেটা সেটাই হচ্ছে 16। তাহলে এক্ষেত্রে C2H6 হবে না, কারণ আমার এখানে আসলো কত m সমান 16 আসতে হবে আমার, তাই তো। তাহলে 16 যদি আসতে হয় C2H6 এর কি m সমান 16 এসছে না, C2H6 এর 30 এসছে, তাহলে হবে না, CH4 হবে। বাকিগুলো কিন্তু 16 আসছে না, শুধুমাত্র CH4 আসছে। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেল। এরপরের প্রশ্নটা দেখো, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক। কঠিন পদার্থের কি প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক। পরবর্তী কোশ্চেনটাও নিশ্চয়ই এখানে থাকবে। আচ্ছা, এখানে দেওয়া নেই, ডাইরেক্ট আছে। 1-4 প্রশ্নটা দেখো, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ যে গুণাঙ্ক তার এককটা কি। এই ক্ষেত্রে সেমি স্কোয়ার তো হবে না, সেমি স্কোয়ার তো সিজিএসএ হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলেছে সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড আর সেন্টিগ্রেড সেমি স্কোয়ার। তাহলে এইটা হবে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। সেন্টিগ্রেডও হবে না, ডিগ্রি সেন্টিগ্রেডও হবে না, অপশন ডিও হবে না। তাহলে অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোন আলো দেখায়। আমরা জানি এরকম একটা প্রিজমের ক্ষেত্রে যদি সাদা আলো বেরোয় তাহলে এই দিক দিয়ে যেটা বেরোয় এটা লাল, আর সব থেকে বেশি বেঁকে যায় সেটা হচ্ছে বেগুনি। তো এই যে বেগুনি এর বা বিচ্যুতিটা বা চ্যুতিটা সব থেকে বেশি হয়, তাহলে সাদা আলোর ক্ষেত্রে সব থেকে বেশি বিচ্যুতি দেখায় হচ্ছে অপশন ডি বেগুনি। তারপরে কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি দর্পণের উপর প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, না মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে, না মেরুর বিন্দু দিয়ে যাবে, না প্রধান অক্ষের সমান্তরালে যাবে। কি বলেছে ভালো করে দেখো, যে কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি দর্পণের উপর প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। তো তোমাদেরকে আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা মনে থাকে। এখানে দেখো, আলোক রশ্মির বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গমন। যদি আলোক রশ্মি, এটা যেমন যে কোনো একটা দর্পণ আমি ধরতে পারি, এটা অবতল দর্পণ আর এটা উত্তল দর্পণ। তো যে কোনো ক্ষেত্রে যদি বক্রতা কেন্দ্র মানে আমরা কি জানি, একটা বৃত্তের মানে একটা দর্পণ, এরকম একটা যদি দর্পণ হয় সেটা যে গোলকের অংশ তার যে কেন্দ্র সেটাকে আমরা বক্রতা কেন্দ্র বলি। তাহলে বলেছে যদি বক্রতা কেন্দ্র দিয়ে জিনিসটা যায় তাহলে সে কিন্তু ওই বক্রতা কেন্দ্র দিয়ে মানে ওই কেন্দ্র দিয়েই সে রিপিট আসবে আবার সে প্রতিফলিত হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি বলেছে, যে বক্রতা কেন্দ্র অভিমুখী যদি হয় তাহলে লম্বভাবে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। একই পথে ফিরে আসা মানে হচ্ছে বক্রতা কেন্দ্র মানে কেন্দ্র, ওই কেন্দ্র দিয়েই সেটা ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মুখ্য ফোকাস দিয়ে তো যাবে না, মেরু বিন্দুর মধ্য দিয়ে যাবে না, প্রধান অক্ষের সমান্তরাল যাবে না, তাহলে আলোক কেন্দ্রের মধ্য দিয়েই সে ফিরে আসবে। ঠিক আছে, তারপরে দেখো 1-7 রোধাঙ্কের এসআই একক কি। রোধাঙ্ক মানে রোধাঙ্কের এসআই একক আমি যদি বের করি, রোধের যে ফর্মুলা রয়েছে, একটা ফর্মুলা রয়েছে R সমান রো L/A। এই ফর্মুলাটা আমরা যদি চলতড়িৎ পড়ে থাকি তাহলে আমরা জানি যে এই ফর্মুলাটা রয়েছে। তো এখান থেকে আমি যদি রো এর মান বের করি, কারণ রোটাই তো অ্যাকচুয়ালি রোধাঙ্ক, তাহলে রো সমান কি আসছে, রো সমান আসছে RA/L। আর মানে হচ্ছে রোধ মানে হচ্ছে ওহম, ইন্টু এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, তার মানে হচ্ছে মিটার স্কোয়ার। এসআই বলেছে যেহেতু, আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য মানে মিটার, তাহলে মিটার কেটে গেল, ওহম মিটার হচ্ছে অ্যান্সার।
তাহলে দেখো এখানে ওহম মিটার কোথাও আছে কিনা, হবে না, ওহম মিটার এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়? ধনাত্মক চার্জযুক্ত পাত মানে এরকম যদি একটা পাত থাকে সেটা যদি পজিটিভ হয়, পজিটিভের ক্ষেত্রে কে আসবে? নেগেটিভই নিশ্চয়ই আসবে। আর নেগেটিভ মানে আমরা কিন্তু বুঝি বিটা কণা, কারণ সেটাকে আমরা ধরি ইলেকট্রন কণার স্রোত। তার মানে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, বিটা কণা। তারপরে দেখো 10 মোলে কোন ধর্মটি, না সরি 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 এখানে 1/10 এটা কোশ্চেনটা, ঠিক আছে, আমি এটা 10 ধরে নিয়েছি। মৌলে কোন ধর্মটি পর্যায়গত নয়? পর্যায়গত ধর্ম মানে কি? পর্যায়গত ধর্ম মানে পর্যায় সারণীতে আমরা জানি কিছু ধর্ম রয়েছে যেগুলো পর্যায় এবং শ্রেণী বরাবর হতে থাকে বা পরিবর্তন হতে থাকে, সে ধর্মগুলো বা তার যে মান সেগুলো চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তো এর ভেতরে এমন কোন ধর্ম যেটা পর্যায় বা শ্রেণী বরাবর তার কোনো রকম পরিবর্তন হয় না, সেটা এখানে বলেছে। তাহলে এক্ষেত্রে মৌলে কোনটা এটা তো হয়ে গেল, মৌলে কোনটি পর্যায়গত ধর্ম নয়? পরমাণুর ব্যাসার্ধ আমরা জানি যে ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, উল্টো বললাম, বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। তো সেক্ষেত্রে এটা তো হবে না, কারণ এটা তো পর্যায়গত ধর্ম, এটা হবে না। তড়িৎ ধনাত্মকতা, ইলেকট্রোপজিটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি কম বেশি মানে কম এবং বেশি হয় মানে শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর গেলে, তার মানে তড়িৎ ঋণাত্মকতাও হবে না। ধাতব ধর্ম অধাতব ধর্ম চেঞ্জেস হয়। তেজস্ক্রিয়তা কোনো রকম পরিবর্তন হয় না পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, তেজস্ক্রিয়তা। তারপরে 1/11 কি বলছে? সমযোজী যৌগ, এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই ক্ষেত্রে ধাতু আর অধাতু দিয়ে তৈরি হয়েছে, তার মানে ধাতু আর অধাতু দিয়ে যখন তৈরি হয় অ্যাকচুয়ালি তখন কিন্তু সেটা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়, তাহলে এটা হবে না। সোডিয়াম, সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, এটাও হবে না। ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, তাহলে এটাও হবে না। পড়ে থাকছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন অধাতু, ক্লোরিনও অধাতু। ঠিক আছে, তাহলে এটা হবে হাইড্রোজেন ক্লোরাইড। তারপরে 1/12 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? সোডিয়াম ক্লোরাইড, হবে না। মৃদু বলেছে অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না কপার সালফেট? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে কি না তো অ্যাসিটিক অ্যাসিড। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি না তো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, আয়রন। ঠিক আছে, এরপরে 1/14 দেখো বলেছে উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে নাইট্রোজেন বা N2 গ্যাস চালনা করলে কোন পদার্থ উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম মানে হচ্ছে এক্ষেত্রে Mg+N2, তাহলে উৎপন্ন হবে Mg3N2, Mg3N2। তো এটা আছে, দেখো কোথাও আছে কিনা। Mg2 হবে না, এই তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এর আগেও আমরা টেস্ট পেপারে এটা পেয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে বইয়ের কথায় রয়েছে, অবশ্যই এটা বইয়ের প্রশ্ন। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া কার? না তো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটাকেই কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি। ঠিক আছে, তো এর সাথে যদি বিক্রিয়া হয়, এই যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া হয়েছে, তাহলে কোন গ্যাসটা উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা পরবর্তী পার্ট বিভাগ খ। বিভাগ খটা দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা বৃদ্ধির জন্য উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা বাড়ে? আমরা সাধারণত জানি আমাদের ট্রোপোস্ফিয়ারে কি হয়, যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা কমতে থাকে, কিন্তু বলেছে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেই স্তরের মধ্যে কোন স্তরটা রয়েছে যার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়? তো এক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ার, আচ্ছা
থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এই যে এই দুটো রয়েছে, এই স্তরে আমরা দেখতে পাই যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু কি হয়, উষ্ণতাটাও বৃদ্ধি পায়। হলো, অথবা কি বলেছে, কোলবেড এর কোন জ্বালানি গ্যাস, কোলবেড এর কোন জ্বালানি গ্যাস থাকে, কোলবেডে মিথেন। ঠিক আছে, ওজোন স্তর ধ্বংস করে এইরূপ একটি জৈব পদার্থের নাম, ওজোন স্তর ধ্বংস করে এইরূপ একটা জৈব পদার্থ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। সিএফসি, ঠিক আছে, ওজোন স্তর ধ্বংস করে এমন একটা জৈব পদার্থ হচ্ছে কি, ক্লোরোফ্লুরোকার্বন। 30 ডিগ্রি আর 300 মধ্যে কোনটা বেশি উষ্ণতর? আমরা জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড না, এখানে 300 কে বলেছে, মানে 300 কেলভিন। আর মানে আমরা জানি যে সেন্টিগ্রেড থেকে কেলভিনে যদি আমি নিয়ে যেতে চাই, ধরো 2 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এটাকে কেলভিনে নিয়ে যাবো, তাহলে কি করব, 2 এর সাথে 273 যোগ করব, তাহলে যেটা আসবে মানে 273, 74, 75, 275 কেলভিন হবে। অর্থাৎ সবসময় আমি 273 যুক্ত করব, তো এখানে 300 কে বলেছে, এটা তো বলেই দিয়েছে কেলভিনে। ঠিক আছে, এবার 30 ডিগ্রি মানে কি, 30 ডিগ্রি মানে হচ্ছে 30 প্লাস 273, আর 30 প্লাস 273 কত হচ্ছে, 303 কে। তাহলে আমাকে বলো 300 কে বেশি না 303 কে বেশি? অবশ্যই 303 কে বেশি, তাহলে 30 ডিগ্রি হচ্ছে বেশি উষ্ণতর, এই 30 ডিগ্রিটা। এরপরে 2-4, একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার অক্সিজেন O2 ও 1 লিটার CO2 এর মধ্যে কোনটিতে বেশি সংখ্যক কি থাকে, অণু থাকে? অ্যাভোগাড্রোর সূত্র আমরা পড়েছি যে সমচাপ ও উষ্ণতায়, ঠিক আছে, সমচাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। ঠিক আছে, তাহলে সমসংখ্যক অণু যদি থাকে সমচাপ ও উষ্ণতায়, এখানে বলে দিয়েছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, যদি চাপ সমান, চাপ আর উষ্ণতা যদি সমান থাকে এবং আয়তনটা যদি সমান থাকে, তাহলে তার ভেতরে যে গ্যাসই থাকুক না কেন তার ভেতরে অণুর সংখ্যা সবসময় সেমই হবে। তার মানে এক্ষেত্রে বলেছে যে 1 লিটার অক্সিজেন ও 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটিতে বেশি সংখ্যক অণু আছে? দুটোতেই সমান সংখ্যক অণু আছে। ঠিক আছে, এর ভেতরে কারোর ভেতরে বেশি সংখ্যক নেই, উভয়েই সমান সংখ্যক অণু রয়েছে। উভয়ে সমান সংখ্যক অণু রয়েছে, কারণ অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা জানি যে উষ্ণতা এবং স্থির উষ্ণতা এবং চাপে, ঠিক আছে, চাপ এবং যদি উষ্ণতা সেম থাকে বা সমান থাকে বা একই থাকে, তাহলে সমআয়তন সকল গ্যাসে, মানে আয়তনটা যদি সেম থাকে, প্রত্যেকটা গ্যাসেই একই পরিমাণ অণু, মানে একই সংখ্যক অণু থাকবে। তাহলে এখানে উষ্ণতাটা আর চাপটা স্থির এবং এটাও 1 লিটার, এটাও 1 লিটার, মানে এদের আয়তনটাও সেম, তার মানে 1 লিটার অক্সিজেনেও যটা অণু থাকবে 1 লিটার CO2তেও ততই অণু থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এরপরে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে গাণিতিক সম্পর্ক। আমরা জানি যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, তাই তো? তাহলে এটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো, আমরা এই কোন দুটো বলেছে, দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র প্রসারণ, মানে এই দুটোকে নিয়ে কাজ। তার মানে আলফা সমান সমান হচ্ছে অ্যাকচুয়ালি বিটা বাই 2 বা বিটা সমান হচ্ছে 2 আলফা, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা উত্তল লেন্সের কোনো অবস্থানে যদি বস্তু রাখা হয়, কোন অবস্থানে, অ্যাকচুয়ালি কোন অবস্থানে বস্তুকে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে এরকম একটা উত্তল লেন্স আছে, প্রধান অক্ষ, এটা হচ্ছে তার ফোকাস এফ। ঠিক আছে, এবার বলেছে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা উত্তল লেন্স এর কোন অবস্থানে বস্তু রাখলে, আমরা জানি এখানে এফ থাকে আর এখানে 2F থাকে, তো 2F এ যদি কোনো বস্তুকে আমি রাখি
তাহলে তার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কিন্তু কি হয়, সমান হয়, যেমন বস্তু ছিল তেমনই হয়। এটা একটা ছকে আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো আমরা পড়লেই আমাদের মাথায় থেকে যাবে। দেখে নিই একবার। এই যে বিভিন্ন অবস্থানে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার। আমাকে প্রশ্নে বলেছে যদি 2f দূরত্বে কোনো বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন, মানে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে। 2f দূরত্বে যদি কোনো বস্তুকে রাখা হয় একটা উত্তল লেন্সের ক্ষেত্রে, f আর 2f, ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা সদ অবশীর্ষ এবং আকারটা কি হবে, এখানে শুধু আকারের কথা বলেছে, বস্তুর সমান আকার, অর্থাৎ বস্তুর আকারের সমান হবে। তাহলে উত্তরটা কি হবে, এই ক্ষেত্রে বস্তুর আকারের সমান হবে। হলো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, ঠিক আছে, গাড়ির ভিউ ফাইন্ডার রূপে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে কি হয়, আমার পিছনে একটা বড় একটা যদি কোনো অবজেক্ট থাকে বা কোনো একটা বড় গাড়ি থাকে, সে উত্তল দর্পণ কি করে, সেই জিনিসটাকে ছোট্ট করে ওই কাচের ভেতরে বা ওই ভিউ ফাইন্ডারের ভেতরে আটিয়ে দেয়, যাতে আমি পিছন থেকে বুঝতে পারি আমার পিছনে কে আসছে বা কোন গাড়ি আসছে, ঠিক আছে। তার জন্য সবসময় উত্তল দর্পণ ব্যবহার করা হয়। হলো? এরপরে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তারপরে 2 ওহম, 3 ওহম, 5 ওহম রোধ তিনটিকে পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে? আমরা জানি শ্রেণীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কোনো চেঞ্জ ঘটে না, আর সমান্তরালের মধ্য দিয়ে বিভব প্রভেদ এর কোনো চেঞ্জেস ঘটে না। তাহলে প্রবাহ মাত্রা কি কোনো পরিবর্তন ঘটবে? ঘটবে না। তাহলে এখানে বলেছে কার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে, প্রবাহ মাত্রা তো কোনো পরিবর্তনই ঘটবে না, তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রা কি হবে, অপরিবর্তিত থাকে, ঠিক আছে। উত্তর হবে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। এরপরে এই রূপে একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরে কি হয়, আমরা কারেন্ট দিই, সেই কারেন্টের জন্য মোটরটা চলতে শুরু করে এবং সে জলটা নিচ থেকে উপরে পাম্প করে তুলতে পারে। তার মানে কি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কারেন্ট দিচ্ছি তারপরে সেটা কাজ করা শুরু করছে, কাজ করা মানে যান্ত্রিক শক্তি, আর কারেন্ট দেওয়াটা হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার একটা উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক মোটর। কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয়তা ধর্ম আছে? কোন নিষ্ক্রিয় গ্যাস এর তেজস্ক্রিয়তা ধর্ম রয়েছে? বলো, কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয়তা ধর্ম রয়েছে? হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো। তাহলে সেক্ষেত্রে যে রেডন রয়েছে সেটা। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য করো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। ইউরেনিয়ামের মৌল কি? তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। তীব্র ধনাত্মক মৌল, আর এখানে বলেছে তীব্র ধনাত্মক কাঁসার উপাদান মৌল হচ্ছে এসএন, ঠিক আছে। ইউরেনিয়ামের মৌল হচ্ছে প্লুটোনিয়াম। আর তীব্র ধনাত্মক ইলেকট্রোনেগেটিভ, তীব্র ধনাত্মক না তীব্র ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক যেটাকে বলা হয়, তড়িৎ ঋণাত্মক তো থেকে নিচে কমতে থাকে, এক্ষেত্রে যেটা হবে ঋণাত্মক হওয়ার কথা। যাই হোক, একটা অপশান যেহেতু আছে এটা এফই হবে, ঠিক আছে। তারপরে নাইট্রোজেন অণুর লুইস ডট গঠন দেখাও। নাইট্রোজেন অণু মানে হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন আর এটা নাইট্রোজেন, যার ভিতরে মূলত 3টে এরকম বন্ধন থাকে। মূলত দেখো নাইট্রোজেনের কথা আমি যদি বলি, নাইট্রোজেনের সব থেকে বাইরে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, কারণ এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 2 আর 5 হলো। এবার নাইট্রোজেনের কাছে থাকে 5টা ইলেকট্রন, এই তো এ কী করবে, 6, 7, 8, ওর টার্গেট হচ্ছে বাইরে থেকে আমাকে 5টা আছে, তার মানে আমাকে 3টে প্রয়োজন। তখন কি হবে, আরেকটা নাইট্রোজেনে চলে আসবে, সে এই 3টে তার সাথে শেয়ার করবে। তাহলে দেখো এই 3টে দিয়ে যদি শেয়ার করে তাহলে 3 জনের ভিতরে একটা বন্ড তৈরি হলো, বা আমি এটা এভাবে যদি লিখে আরও বুঝতে সুবিধা হবে। এবার দেখো
এরা সমভাবে জিনিসটা ব্যবহার করছে। এখন যদি এই তিনটে করে যদি পরস্পরের সাথে শেয়ার করে, এর তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8। আর এর সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8। দুজনের 8 পূরণ হচ্ছে, তাই তাদের মধ্যে একটা ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে। এরপরে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে কোন, এটা হয়ে গেল, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? পটাশিয়াম অরো সায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরো সায়ানাইড, কে AuCN2, পটাশিয়াম অরোসায়ানাইড হলো। এরপরে অম্ল মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে কি পদার্থ উৎপন্ন হবে? ক্যাথোডে উৎপন্ন হবে H2 গ্যাস, আর অ্যানোডে উৎপন্ন হবে O2 গ্যাস। তার কারণ কি? তার কারণ জল মানে হচ্ছে H2O, তাই তো? তাহলে যখন এটা ভেঙে যায় তখন H প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়। ঠিক আছে, তাহলে এই যে H প্লাস হয়ে আছে, H প্লাসটা হয়ে থাকার কারণে এই প্লাসটা মাইনাসে যাবে, মানে ক্যাথোডে যাবে, দিয়ে সেখান থেকে H2 গ্যাস উৎপন্ন। আবার অক্সিজেন যেহেতু মাইনাস, ও মাইনাস, তো এই মাইনাসটা তখন প্লাসে যাবে। অ্যাকচুয়ালি অ্যানোড মানে হচ্ছে প্লাস এর সোর্স, আর ক্যাথোড মানে হচ্ছে মাইনাসের সোর্স। ঠিক আছে, তাহলে তার অপোজিট দিক দিয়ে যাবে, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এরপরে অথবাতে তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ চালনা করা হয়? সমপ্রবাহ বা ডিসি, ডাইরেক্ট কারেন্ট। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কোন পদার্থ মিলিয়ে উত্তপ্ত করা হয়? এই প্রশ্নটাও খুব কমন প্রশ্ন, তোমাদের বইয়ের প্রশ্ন। ডাইরেক্ট আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পলিচুন আর একটা হচ্ছে পোড়াচুন, দুটোকেই ব্যবহার করা হয়। পোড়াচুনও ব্যবহার করতে পারি আলাদাভাবে, আমি পলিচুনও ব্যবহার করতে পারি। এখানে দুটোর কথাই বলেছি, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তো থাকবেই, হয় পলিচুন ব্যবহার করতে পারি বা পোড়াচুন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তেমনভাবেই কিন্তু বিক্রিয়াটা হবে, দুটো ক্ষেত্রেই কিন্তু এই অ্যামোনিয়া তৈরি হবে। আচ্ছা, এরপরে ওলিয়াম কি? আমরা ওলিয়াম মানে কি জানি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, এটা হচ্ছে ওলিয়ামের সংকেত। তো ওলিয়াম কাকে বলে যদি আমাকে বলা হয়, তাহলে আমি কি বলবো? যে H2SO4 অর্থাৎ গাঢ় H2SO4 দ্রবীভূত সালফার ট্রাইঅক্সাইড এর মিশ্রণই হলো কি? ওলিয়াম বা H2S2O7। ঠিক আছে, কারণ H2SO4 রয়েছে ধরো প্লাস SO3, তাহলে হাইড্রোজেন কটা হলো? হাইড্রোজেন দুটোই থাকছে, S দুটো হয়ে গেল, S2 আর O হয়ে গেল 4 আর 3 7, তার জন্য আমরা এটাকে লিখছি ওলিয়াম। হলো লাফিং গ্যাস আমরা বলি নাইট্রাস অক্সাইডকে N2O। এই যে লাফিং গ্যাস, এই যে লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড, এটাকে বলা হয় N2O। ঠিক আছে, এরপর IUPAC নাম লেখো CH3CH2CHO 1 2 3, তাহলে প্রোপ আর লাস্টে CH তো থাকার জন্য অ্যাল, আর প্রত্যেকের ভিতরে সিঙ্গেল বন্ড থাকার জন্য প্রোপ আন অ্যাল, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি? প্রোপানল। কার্বন 3 কার্বন পরমাণু বিশিষ্ট একটি অ্যালকেনের সংকেত। 3 কার্বন বিশিষ্ট C3H8।
হলো। তারপরে পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমারের নাম হচ্ছে, পলিথিন মানে হচ্ছে পলিইথিলিন, তার মানে এটা হবে শুধু ইথিলিন। মনোমারের নাম হচ্ছে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। এটা ছিল আজকের আমাদের পেজ 541-এর যে ফিজিক্যাল সায়েন্সের সেটটা রয়েছে তার ডিটেল সলিউশন। আমি আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যেভাবে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে মানে এই সেটটা, এটা আজকে কমপ্লিট হলো, MCQ আর SAQ। আর আমি আশা করব তোমরা এর আগেরগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেছো, এবং এরপরে আবার আমরা এর যে পরবর্তী পেজ রয়েছে সেই পেজ নিয়ে আবার আমরা পরবর্তী ভিডিও এই প্ল্যাটফর্মে যে ভিডিওটা আসবে সেটাতে আমরা আবার আসবো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটাকে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে যেন সকলের আগে পৌঁছতে পারে। ঠিক আছে, আজকে এত দূরই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।